হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রশ্ন প্রস্তুতির বই থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সে যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। এই বই থেকে আমরা অলরেডি লাইফ সায়েন্সের বেশ কয়েকটা সেট সলভ করে দিয়েছি। যারা লাইফ সায়েন্সের সমাধানগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে সেখানে প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে। সেটাতে ক্লিক করলেই পরপর প্রশ্ন প্রস্তুতির ওই জীবনবিজ্ঞানের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। অবশ্যই দেখে নিও। দেখো, 1 নম্বর স্কুল আমাদের বিভাগ ক থেকে এমসিকিউ, ভরবেগের মাত্রীয় সংকেত। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, তাই না? ভর ইন্টু বেগ, ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর মধ্যে যে নতুন একটা ধর্ম সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভরবেগ। এবার ভরের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এম, বেগের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এটা গুণ করলে কত হবে? তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, এটা হবে ভরবেগের মাত্রা। ওকে, এরপরে যে রাশির একক 3টি মূল একক দ্বারা গঠিত সেটাই হচ্ছে ভরবেগ। তার কারণ এখানে ভর রয়েছে। বেগ মানে কি? এখানে বেগ মানে সরণ বাই সময়। তাহলে এখানে ভর রয়েছে, সরণ রয়েছে, সময় রয়েছে, 3টি মূল একক রয়েছে, তাই না? তাহলে এটা ভরবেগ হবে। ক্ষুদ্রতম একক হচ্ছে এখানে ফার্মি। সমত্বরণে গতিশীল বস্তুর বেগ কি হয়? ক্রমশ বাড়তে থাকে, তাই না? সমত্বরণ মানে একইভাবে কিন্তু বাড়বে, বেগটা একই রকমভাবে বাড়বে। বেগ সময় লেখচিত্র যেটা নতি সেটা কি নির্দেশ করে? সেটা কিন্তু ত্বরণ বা অ্যাক্সিলারেশন নির্দেশ করে। ম্যাগনেসিয়াম পরমাণুর সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টো। তার কারণ তোমরা জানো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস 2,8,2, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন। পরমাণুর সবচেয়ে ভারী কণা যেটা সেটা নিউট্রন। যদি বলে হালকা কণা তখন ইলেকট্রন হবে আনসার। এরপরে আইসোটোপ, আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। ওকে, একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। তাহলে এখানে আমাদের খুঁজতে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি দুটোতেই 6 রয়েছে, একই রয়েছে, কিন্তু এর ভর সংখ্যা 13, এর 14, তাই না? তাহলে পারমাণবিক সংখ্যা নিচেরটা একই, উপরেরটা আলাদা, তাহলে এটাই হবে আইসোটোপ। বাদ বাকিগুলো দেখো কোনোটাতে কিন্তু নেই। ওকে, বিভাগ খ আমরা সলভ করব। 2-এর প্রথম প্রশ্ন, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। কোনের কোনো মাত্রা নেই, আমরা জানি এটা মাত্রাবিহীন রাশি, কিন্তু এর একক রয়েছে, তাই না? ডিগ্রি বা রেডিয়ান এককে কিন্তু কোণ পরিমাপ করা হয়। শূন্যস্থান পূরণ। বেগ সময় লেখচিত্রের সমবেগ ও সময় অক্ষ দ্বারা পরিবেষ্টিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টি সময় অতিক্রান্ত সরণের পরিমাপ কিন্তু মানে সরণের মানটা প্রকাশ করে। এরপরে নেক্সট, বলের এসআই একক হচ্ছে নিউটন। তোমরা জানো এটা 1 ক্যারেট মানে হচ্ছে 0.200 গ্রাম বা 0.2 গ্রাম। ওকে, চলন্ত সাইকেলের চাকার গতি, সেখানে সাইকেলের চাকাটার মধ্যে বৃত্তীয় গতি লক্ষ্য করা যায়, প্লাস সেটা এগিয়ে যায়। তো 2 ধরনের গতি রয়েছে, সরলরৈখিক প্লাস বৃত্তীয় গতি, তার জন্য এটা হচ্ছে মিশ্র গতি। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে যে ভর সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তার কারণ ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন যোগ নিউট্রন, প্রোটন যোগ নিউট্রন। আর প্রোটন সংখ্যাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা না বলে কি লিখলাম? পারমাণবিক সংখ্যা, আর যোগ নিউট্রন সংখ্যা, তাই না? প্রোটন যোগ নিউট্রন মানে হচ্ছে ভর সংখ্যা। এরপরে ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে থমসন। বিভাগ গ আমরা সলভ করব। প্রথম প্রশ্ন, সাধারণ তোলা যন্ত্রের সুবিদিতার 2টি শর্ত লেখো। একটা শর্ত হচ্ছে যে তুলা যন্ত্রের বাহুদ্বয় দীর্ঘ ও হালকা হবে, আর 2 নম্বর হচ্ছে তুলাদণ্ডের ভার কেন্দ্র ও আলম্ব বিন্দুর মধ্যে যতটা দূরত্ব কম হওয়া মানে সম্ভব ততটাই কিন্তু কম করতে হবে, তাই না? যতটা মানে সম্ভব কম দূরত্ব রাখতে হবে ভার কেন্দ্র এবং আলম্ব বিন্দুর মধ্যে। পরের কোয়েশ্চেন এখানে দেখো, লব্ধ একক কাকে বলে? লব্ধ রাশির নাম লেখো। লব্ধ একক মানে যে সমস্ত একক গঠন করতে গেলে আমাদের মূল বা প্রাথমিক এককে সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে লব্ধ একক, তাই না? এই যে এখানে দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে এতটা, এবং একটা এককের নাম লিখে দেবে। এখানে আমাদের প্রশ্ন আর আছে, লব্ধ রাশির নাম লেখো। লব্ধ রাশি, তাই না? লব্ধ রাশি মানে যেগুলো মূল বা প্রাথমিক রাশির সাহায্যে গঠিত, যেমন ক্ষেত্রফল একটা লব্ধ রাশি, আয়তন, ঘনত্ব। একটা বলেছে, তোমরা ক্ষেত্রফল লিখতে পারো। পরের প্রশ্ন, প্রতিমিত এবং কার্যকর বল। ওকে, প্রতিমিত এবং কার্যকর বল কাকে বলে? টেক্সট থেকেই তোমাদের দেখাচ্ছি আমি। প্রতিমিত বল মানে ব্যালেন্সড ফোর্স। একটি বস্তুকে ক্রিয়াশীল সব বলের লব্ধি যদি শূন্য হয়, একটা বস্তুর উপর সব দিকে যে বল কাজ করছে না, টোটাল রেজাল্টেন্ট যেটা ফোর্স বা লব্ধি বল, সেটা যদি শূন্য হয় তাহলে আমরা ক্রিয়াশীল বলগুলোকে কি বলবো? প্রতিমিত বা ব্যালেন্স ফোর্স বলবো। আর যদি দেখা যায় যে একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য না হয়, তাহলে বলগুলিকে আমরা কি বলবো? কার্যকর বা রেজাল্ট্যান্ট, মানে আমরা এখানে ইফেক্টিভ ফোর্স বলবো, ইফেক্টিভ বা আনব্যালেন্স, যেহেতু সব দিকে সমান বল প্রযুক্ত হচ্ছে না। ওকে, তাই জন্য লব্ধি বলটা এখানে শূন্য হয় না। এরপরে নেক্সট হচ্ছে যে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, যেখানে ভি, ইউ, এ এবং টি প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এখানে আমাদের উল্লেখ করেনি যে লেখাচিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে, আমরা ওই গতির সমীকরণটা যে কোনোভাবে প্রমাণ করতে পারি। এখানে লিখবো যে ধরি
একটি বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, আর সমত্বরণে গেছে এ, সমত্বরণে গতিশীল টি সময় পরে বস্তুটা যেটা অন্তিম বেগ সেটা হয়েছে ভি। ওকে, তাহলে প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ যেহেতু সমত্বরণে চলছে এ সমত্বরণে, তাই জন্য টি সময় পরে বস্তুর বেগ বেড়ে হয়েছে ভি। ওকে, এবার আমরা ত্বরণ মানে কি জানি? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। তাহলে প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ হয়েছে ভি, তাহলে ভি মাইনাস ইউ এতটা বেগ বেড়েছে। একক সময়ে কত বেড়েছে? তাহলে টি দিয়ে ভাগ করবো, সময় দিয়ে ভাগ করবো, তাহলে একক সময় যেটা বেগ বৃদ্ধি সেটাই হচ্ছে ত্বরণ। ওকে, এবার ভি মাইনাস ইউ সমান এই কোনাকুনি গুণ কী হবে? এটি হয়ে যাবে এ ইন্টু টি এটি, তাহলে ভি মাইনাস ইউ সমান এটি। এবার ভি মাইনাস ইউ ডান দিকে নিয়ে যাও, তাহলে প্লাস ইউ, তাই না? তাহলে প্লাস ইউ প্লাস এটি, এখানে সামনে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে ইউ প্লাস এটি হয়ে গেল। তাহলে অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি, এটা হলো গতির প্রথম সমীকরণ। এরপরে বলছে প্রকৃতি এবং অভিমুখের উপর ভিত্তি করে দ্রুত এবং বেগের মধ্যে দুটি পার্থক্য লিখতে হবে। ওকে, প্রথমে আমরা যদি প্রকৃতি উল্লেখ করি দ্রুত এবং বেগের মধ্যে, প্রকৃতি এবং অভিমুখ বলেছে, তাই তো? তাহলে তোমরা লিখবে যে কোনো কণা, এটা প্রকৃতি লিখবে, কোনো কণা বা বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাই হলো ওই কণা বা বস্তুটির দ্রুতি। আর বেগের ক্ষেত্রে একক সময় কোনো গতিশীল কণা বা বস্তু সরণের পরিমাপ হলো তার বেগ, মানে কীভাবে আমরা পরিমাপ করি সেটাই প্রকৃতি। আর অভিমুখের ক্ষেত্রে তোমরা লিখবে যে দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এটি একটি স্কেলার রাশি, আর এটার মান আর অভিমুখ দুটোই রয়েছে, তাই জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। ওকে, টেক্সট থেকে আমরা লিখতে পারি, কিন্তু টেক্সটের মধ্যে এই বই মানে আমাদের প্রান্তিকের এই বইটাতে একটু বড় করে দেওয়া হয়েছে, তাই জন্য আমি সাতরা পাবলিকেশনের যে বই সেখান থেকে ট্যালেন্ট বুস্টার থেকে তোমাদের দেখাচ্ছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি, এক হচ্ছে যে রাদারফোর্ডের মডেল থেকে পরমাণুর স্থায়িত্ব বা স্টেবিলিটি আমরা কখনোই ব্যাখ্যা করতে পারি না। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর ক্লাসিক ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব অনুযায়ী আবর্তনশীল ইলেকট্রন অভিকেন্দ্র ত্বরণ সম্পন্ন হয়, ফলে শক্তি বিকিরণ করে এক সময় নিউক্লিয়াস এসে পড়বে। যেহেতু কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করছে, তাহলে যখন ঘুরছে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে, তাহলে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে শক্তি কমতে 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 সেই ইলেকট্রনটার একটা সময় নিউক্লিয়াসে এসে পড়ার কথা। যদি নিউক্লিয়াসে এসে ইলেকট্রনটা পড়ে তাহলে স্টেবিলিটি বা স্থায়িত্ব নষ্ট হবে, এটা একটা ত্রুটি। আমরা তো সরি, কোনো নিউক্লিয়াসের এরকম স্টেবিলিটি নষ্ট হতে দেখি না, স্থায়িত্ব নষ্ট হয় না, তাহলে এটা নিশ্চয়ই ভুল বলছে, তাই না? তাহলে প্রথম ত্রুটি। 2 নম্বর, এখানে যে রাদারফোর্ডের বক্তব্য অনুযায়ী পরমাণু থেকে নির্বিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু আমরা এখানে রেখা বর্ণালী মানে লাইন স্পেকট্রাম কিন্তু আমরা পাই, অ্যাকচুয়ালি লাইন স্পেকট্রাম পাই, মানে আমরা এখানে কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই না। ওকে, তাহলে এটা 2 নম্বর ত্রুটি। এরপরে আইসোবার কি একটি উদাহরণ দাও। আইসোটোপের ঠিক উল্টো। আইসোটোপ কী ছিল? পারমাণবিক সংখ্যা একই ছিল, ভর সংখ্যা আলাদা ছিল। এবার আইসোবার মানে হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্কটা আলাদা হবে, মানে বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, মানে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু উপরের ভর সংখ্যাটা একই হবে। এরকম বিভিন্ন মৌলের পরমাণুকে পরস্পর আইসোবার বলা হয়। যেমন আর্গন আর ক্যালসিয়াম, দেখো পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা, এর 18 এটার 20, কিন্তু দুটোরই ভর সংখ্যা 40। ওকে, তাই এদের পরস্পরের আইসোবার বলা হয়। ওকে, তাহলে এটা পরস্পরের আইসোবার। আকৃতিগত বৈশিষ্ট্য এবং স্থিতিশীলতার দিক থেকে পরমাণু আয়নের মধ্যে দুটি পার্থক্য এখন বলে দিচ্ছি, তোমরা লিখবে প্রথমে এদিকে বিষয় একটা ঘর, তারপরে পরমাণু, তারপরে আয়ন। প্রথমে আকৃতিগত বৈশিষ্ট্য লিখবে যে পরমাণুর আকার আয়নের তুলনায় সাধারণত বেশি হয়। আর আয়নের ক্ষেত্রে লিখবে যে ক্যাটায়নের আকার পরমাণুর থেকে ছোট হয়। ক্যাটায়ন যেহেতু ইলেকট্রন বর্জন করে তাই জন্য ক্যাটায়নের আকার পরমাণুর আকারের থেকে ছোট হয়, কিন্তু অ্যানায়নের আকার পরমাণুর থেকে বড় হয়। ওকে, স্থিতিশীলতা 2 নম্বর বিষয়ে স্থিতিশীলতা লিখবে পরমাণু সাধারণত দুস্থিত হয় বা পরমাণুর স্থায়িত্ব সাধারণত কম, আর আয়নের স্থায়িত্ব পরমাণুর থেকে বেশি হয়। আয়ন পরমাণুর তুলনায় বেশি স্থায়ী। কেমন? আয়ন পরমাণুর থেকে বেশি স্থায়ী। সোজা করে লিখতে পারো যে পরমাণু আয়নের থেকে কম স্থায়ী, আর এদিকে লিখবে আয়ন পরমাণুর থেকে বেশি স্থায়ী। এরপর বিভাগ ঘ, সাধারণ তুলা যন্ত্র এবং আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে একটি কঠিন অসীম বস্তুর ঘনত্ব নির্ণয় করবে। আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা পরিমাপ, সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। ওকে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি বোর্ডের মধ্যে প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। ওকে, সেখানে কিন্তু এই জিনিসগুলো বোঝানো হয়েছে। ওকে, এখানে এই যে জলে অদ্রাব্য কঠিন বস্তু সুতোর সাহায্যে এটাকে মোম লাগিয়ে এটার মধ্যে ডোবাতে হবে। প্রথমে আমরা মাপ নিলাম, মানে এর মধ্যে আয়তন মাপক চোঙের মধ্যে কতটা তরল রয়েছে সেই মাপটা নেওয়ার পরে একটা সুতোতে মানে মোমের প্রলেপ দিয়ে যাতে করে জল শোষণ করতে না পারে কঠিন বস্তুকে বেঁধে ডুবানো হলো। নিয়ে সেটা কিছুটা আরেকটু উচ্চতা বাড়লো, যতটা বাড়লো
সেই আয়তনটাই হবে ওই বস্তুটার আয়তন। কেমন? এখান থেকে শুরু করে এতটা লিখবে, পরের পাতায় একদম এখান থেকে এতটা অবধি। ওকে, পরের প্রশ্ন, বেগ সময় লেখচিত্রের সাহায্যে, এখানে লেখচিত্রের সাহায্যে আমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, লেখচিত্রের সাহায্যে আমাদের s = ut প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। টেক্সট থেকে আমরা দেখব। ওকে, তাহলে এই ছবিটা আমাদের অঙ্কন করতে হবে। এইদিকে হচ্ছে বেগ y অক্ষ বরাবর, আর x অক্ষ বরাবর t আমরা লিখব। এবার বলছে একটি কণার বেগ সময় লেখচিত্র, যেটা BC, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, এটাকে চিত্রে দেখানো হয়েছে। কণাটির প্রাথমিক বেগ কিন্তু শূন্য ছিল না, প্রাথমিক বেগ দেখো এখান থেকে এতটা, যদি শূন্য থাকতো তাহলে আমরা এরকমভাবে ড্র করতাম, এখান থেকে শুরু করতাম, কিন্তু প্রাথমিক বেগ দেখো এইটা কিছুটা ছিল ইউ। আর সমত্বরণে তাহলে বেগটা বাড়বে, সমত্বরণে বেগটা বাড়ছে এবং সেই ত্বরণটার মান হচ্ছে এ, সমত্বরণে গতিশীল। টি সময় পরে কণাটির বেগ হয়েছে, আমরা জানি প্রথম যেটাতে পেয়েছিলাম ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, তাহলে কণাটির বেগ ভি হবে এবং সেটা মান কত? ইউ প্লাস এটি। ও বি যেটা প্রাথমিক যেটা বেগ সেটা হচ্ছে ইউ। ও এন যে সময়টা, যতটা সময় লাগছে সেটা হচ্ছে টি সময়। টি সময় পরে বেগ যেটা ভি সেটা হচ্ছে এই পুরোটা বেগ, প্রাথমিক বেগ ও বি, আর অন্তিম বেগ সি এন বা এন সি, এটা মানে কতটা? ইউ প্লাস এটি। ওকে, যেহেতু ইউ হচ্ছে এইটুকু যদি ইউ হয় তাহলে এটুকু ইউ, আর বাকিটুকু ত্বরণ এটি, ত্বরণের সঙ্গে এর গুণফল, তাই তো? তাহলে এই ইউ প্লাস এটি হলো। ওকে, টি সময়ে কণাটির সরণ কত হবে? টি সময়ে কণাটির সরণ হবে ও বি সি এন, এই যে ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হচ্ছে কিন্তু ওই টি সময় কণাটির সরণ। এবার ট্র্যাপিজিয়াম, এটা কি পেলাম আমরা? এরকম একটা ট্র্যাপিজিয়াম পাচ্ছি, এটা বি, এটা ও, এটা এন, এটা সি, আর এরকমভাবে, তাই না? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। সমান্তরাল বাহু মানে এইটা এবং এইটা সমান্তরাল বাহু, তাহলে এটা হচ্ছে ওবি আর এদিকে আছে সিএন, তাহলে হাফ ইন্টু ওবি প্লাস সিএন বাই এনসি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ চিহ্ন দিয়ে এই ভূমি মানে কত? ও এন, এটা বসালাম। এবার এর সমান হাফ বসালাম, ওবি মানে কত? ইউ, এনসি মানে হচ্ছে অন্তিম বেগ এনসি, সেটা হচ্ছে ইউ প্লাস এটি, ও এন মানে কতটা সময় টি, সেটা করলাম, হাফ লিখলাম, ইউ আর ইউ যোগ করে 2u, এটি গুণ চিহ্ন দিয়ে টি, সমান দিয়ে আবার করব আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা যখন এটা দিয়ে গুণ করব, এটা যখন ভেতরে গুণ করব তখন 2 আর 2, আচ্ছা আমি একটা লাইন লিখছি না হলে এখানে দেখো, এটা কত হবে? হাফ, তাই না? গুণ চিহ্ন দিয়ে 2u হলো, হাফকে 2 এর সঙ্গে গুণ করলাম, প্লাস এই হাফ দিয়েই এটি গুণ হবে, ওকে, আর বাইরে একটা গুণ চিহ্ন দিয়ে টি আছে। এই দুই কেটে যায়, তাই না? তাহলে পড়ে থাকে শুধু ইউ, পড়ে থাকে আমার ইউ, শুধু ইউ পড়ে থাকে, আর এখানে হাফ এটি, আর বাইরে গুণ আছে টি। এবার টিটা গুণ করে দেবো, টি গুণ করে দাও এখানে, তাহলে ইউ টি, আর হাফ এ টি ইন্টু টি মানে এটি স্কোয়ার, তাহলে এস মান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কিন্তু লেখচিত্র থেকে আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এরপরে বিজ্ঞানী স্যাডউইক কোন ধাতুকে কোন কণার দ্বারা আঘাত করে নিউট্রন আবিষ্কার করেছিলেন? না তো বেরিলিয়াম ধাতুকে আঘাত করেছিলেন আলফা কণা দ্বারা। নিউক্লিয়াসের স্থিতিশীলতার জন্য দায়ী বল মানে হচ্ছে নিউক্লিয় বল, সেই বলের সংজ্ঞা আমরা টেক্সট থেকে লিখব। নিউক্লিয় বলের সংজ্ঞা এই যে বল পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় কণিকা মানে নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের স্থায়িত্ব বা স্টেবিলিটি প্রদান করে, সেটাই হচ্ছে নিউক্লিয় বল। এরপরে একটি গাড়ি বলছে স্থির অবস্থা থেকে 0.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে, অন্তিম বেগ এবং অতিবাহিত সময় সেটা বের করতে হবে। এখানে স্থির অবস্থা থেকে তার জন্য প্রাথমিক বেগ ইউ, সেটা 0, ত্বরণ বলছে 0.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, সেটা লিখলাম। প্রথমে কাজ হচ্ছে ডেটা লেখা, কেমন? তোমরা একটু পূর্ণ বাক্যে লিখবে যে এখানে প্রাথমিক বেগ ব্র্যাকেটে ইউ সমান 0, ত্বরণ ব্র্যাকেটে এ সমান এইটা, তারপরে লিখবে যে অতিক্রান্ত দূরত্ব এস সমান 25 মিটার। এবার সূত্র তোমরা জানো, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার বসালাম, ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2, এ মানে 0.5, তাই না? 0.5 ত্বরণ, এস মানে কতটা দূরত্ব? 25 বসালাম, 0 স্কোয়ার 0ই হয়, সেটা লেখা দরকার নেই। 0.5কে 2 দিয়ে গুণ করো তাহলে 1 হয়ে যাবে, 1.0 বা 1 হলো। 0.5কে এই যে 0.5কে 2 দিয়ে গুণ করে 5 × 10, এখানে দশমিক, তাহলে 1 হলো, 1.0 মানে 1 হলো। 1কে 25 দিয়ে গুণ করো তাহলে 25ই হলো। ভি স্কোয়ার মানে যদি 25 হয় তাহলে ভি কত হবে? 25-এর বর্গমূল মানে 5, তাহলে 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে এই অন্তিম বেগ। এবার আমাদের বলেছে অতিবাহিত সময় বের করো, তাহলে ভি সমান আমরা আরেকটা সূত্র জানি, ইউ প্লাস এটি। ভি হচ্ছে 5 পেয়ে গেছি আমরা এখানে 5, ইউ পেয়েছি আমরা আগেই প্রথমে বলে দিয়েছি কোশ্চেনে যে 0, মানে স্থির অবস্থা মানে 0,
এ হচ্ছে 0.5, টি আমরা জানি না, বের করব। এটা তো শূন্য। 0.5 এটা মানে কি? এখানে আমরা একটা লাইন লিখতে পারি। দেখো এটা কি হচ্ছে বলতো? 5 সমান, এটা তো শূন্য। আর তারপরে থাকছে 0.5 টি। তাহলে 0.5 টি যদি 5 হয় তাহলে শুধু টি কত? 0.5টা এদিকে গুণ নিচে চলে আসবে। 5কে 0.5 দিয়ে ডিভাইড করব। 5কে 0.5 দিয়ে ডিভাইড করলে এটা দশমিক তুলতে গেলে উপরে 10 গুণ হবে। তো 50কে 5 দিয়ে ভাগ মানে 10। তাহলে 10 সেকেন্ড হবে এখানে আনসার। ওকে, তাহলে আজকে আমরা 1 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখানে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের আলাদা আলাদা প্লেলিস্ট পাবে। সেখানে আমরা সাবজেক্টিভ ক্লাসগুলো, মানে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজ করে আমরা বুঝিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি। যারা সেই ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নিও। আর প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখানেও কিন্তু তোমরা প্রশ্ন প্রস্তুতির সমাধানগুলো পাবে। অনেকে প্রশ্ন বিচিত্রার সমাধান চাইছো, প্রশ্ন বিচিত্রার সমাধান খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।